দায়িত্ব। এবং সর্বশেষ বলি, সম্ভবত আর বিএনপি এবার ইলেকশনের আগে মানে 2024 যে ইলেকশনটা হলো তার আগে যে নয়াপল্টনের সামনে সব থেকে বড় সমাবেশটা করে, যেটাকে আওয়ামী লীগ হামলা করে তারপরে ভণ্ডুল করে দিল, লক্ষ লক্ষ মানুষ এসেছে এবং তার আগে পাশে জামাতও করেছে। সেই দিন হামলার সময় আমি এবং আমার বন্ধুরা ঠিক বিএনপির স্টেজের সামনে, আমার মনে আছে সেই হামলা হওয়ার পরেও 1 ঘন্টা আমরা দাঁড়িয়েছিলাম যে বিএনপির সিনিয়র কোনো একজন নেতা এসে বলে কিনা চলো মিছিল দিব। এবং আমরা সেই রকম অবস্থানে ছিলাম যে একটা মিছিল নিয়ে যদি আমরা ঘুরে দাঁড়াতে পারতাম তখন সিনিয়রি চেঞ্জ হয়ে যেত, কিন্তু সিনিয়র নেতারা কেউ ঘুরে দাঁড়াতে পারেন নাই। এবং পরবর্তীতে বিএনপির সিনিয়র নেতারাও এটাকে অ্যাকনোলেজ করেছেন, সেদিন আমাদেরকে জীবনের ভয় পেয়ে বসেছিল, আমরা যদি ঘুরে দাঁড়াতে পারতাম তাহলে একটা অন্য কিছু হতে পারতো। এই কথাটা এই জন্য বললাম যে জুলাইয়ে আমার একটা ব্যাপার হলো, সত্যি কথা যখন এটা কোটা আন্দোলন হিসেবে চলে, এবার আমি রাগ করে এইবারের কোটা আন্দোলনের সময় আমি জড়িত হই নাই। কেন জড়িত হই নাই? এর আগের বারের কোটা আন্দোলনে সামনে থেকে আমরা বন্ধুদের সাথে সবাই একসাথে ছিলাম, আমার প্রচন্ড একটা অভিমান ছিল আমার ভাই বোনদের প্রতি। কারণ আমি দেখলাম এই যে নির্বাচনটা হয়ে যেতে পারলো, এই যে আমার যে বন্ধুরা সারাদিন ঢাকা ইউনিভার্সিটির লাইব্রেরিতে পড়াশোনা করে, যাদেরকে আমি কোনোদিন ডাকলে একটা মানববন্ধনে পাই না, এরাও দেখলাম কোটা আন্দোলনের সময় আমাকে ফোন করছে, কি ব্যাপার তুমি আসো না কেন? তো তখন আমি বললাম যে এই যে এরকম একটা নির্বাচন হয়ে গেল, এই নির্বাচনের বিপক্ষে তোমরা কেউ দাঁড়াইলা না, একটা ভয়েস দিলে না। এখন যেহেতু ব্যাপারটা চাকরির মানে তোমার পেটে পড়েছে, সুতরাং এখন তুমি সবাইকে ডাকছো কেন? এবং আমি একদিনও এবার কোটা আন্দোলনে যাই নাই, এটা বলতে আমার কোনো দ্বিধা নাই। কারণ আমি বলেছি যে এইটা হলো, এবং দেখেন আমি আজীবন বলি, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ ছেলে মেয়ে, আমি বলছি অধিকাংশ, তারা অত্যন্ত সেলফ সেন্ট্রিক। কারণ তার পাশের বন্ধুটা সবার কথা বলছি না, কারণ আমার সেই বন্ধুরা এবার কোটা আন্দোলনে দেখলাম তারা অত্যন্ত সরব, কিন্তু তার ভাই মরে যাচ্ছে, তার ভাই আহত হচ্ছে, নির্বাচনের কারণে ধানের শীষে ভোট দেওয়ার কারণে ধর্ষণ হচ্ছে না, তাকে একদিন মানববন্ধন আমি ডেকে পাচ্ছি না। তো এই অভিমানে আমি প্রথম দিনে যোগ দিইনি, প্রথম দিকে। কিন্তু যখনই দেখলাম এই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ভাই বোনদের প্রতি আক্রমণ করা হয়েছে, এবং আমার সেই রাতের কথাটা খুব মনে আছে, যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন খুনি ফ্যাসিস্ট হাসিনা বলল যে তাহলে কি রাজাকারের বাচ্চাদেরকে এটা আমি দিব, তারপরে রোকেয়া হল থেকে ভেঙে আমার সব ভাই বোন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিলে নামলো, আমার মনে আছে আব্দুল্লাহ জাবের ইনকিলাব মঞ্চের সেক্রেটারি, ও থাকে তখন গুলশানে, আমার বাসা রামপুরায়, আমি শুধু ফোন করে বললাম চলে আসো। এবং যে কোনোভাবে সেই রাতে 11টা-12টার দিকে আমরা বের হয়ে আমরা শাহবাগের উদ্দেশ্যে রওনা করি। এবং যখন শাহবাগ মৎস্য ভবনের কাছে যাই, তখন গিয়ে দেখি ট্রাক ভরে ছাত্রলীগের, শ্রমিক লীগের লোকজন এই বড় বড় রামদা নিয়ে তারা দাঁড়িয়ে আছে, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকবে। আমরা মৎস্য ভবন থেকে ঢুকতে পারলাম না, এরপরে গেলাম হাইকোর্টের গেটে, সেখানেও দেখি এক অবস্থা যে পিকআপে লোড হচ্ছে এরকম অস্ত্র, অনেক মোটরসাইকেল নিয়ে, এরকম 3টে গেট থেকে ঢুকতে না পেরে তখন আমি আক্তারকে ফোন দিলাম, যে বর্তমানে নাগরিক পার্টির সেক্রেটারি, আক্তারকে ফোন দিয়ে বললাম যে আক্তার, চতুর্দিক থেকে এরকম রামদা নিয়ে দাঁড়িয়ে প্রস্তুত হচ্ছে, ক্যাম্পাসে ঢুকবে, তোমরা দ্রুত মিছিল শেষ করে দাও। এটা আমার এখনো মনে আছে। তো আক্তার 5 মিনিট পরে ফোন করে বললো, ভাই আমরা প্রোগ্রাম শেষ করে দিয়েছি। তো এরপরে আমরা বাসায় ফিরে আসলাম। এর পরের দিন থেকে একদম আজ পর্যন্ত রাজপথে ছিলাম। বিশেষ করে আমি বলি, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো আন্দোলনে ছিলামই, কিন্তু যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের পতন হলো, মানে খুনি হাসিনা ছাত্রদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে হামলা করে আন্দোলনকে পতন করে দিল, এরপর অভূতপূর্বভাবে দেখেন পরের দিন প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেভাবে দাঁড়ালো, এইটার সব থেকে বড় সাক্ষী আমি। কারণ আমার বাসার একটু কাছেই ব্র্যাক ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। পরের দিন সকালে আমার মনে আছে আমি একটা লুঙ্গি পরে আর টি শার্ট পরে, যাতে পুলিশ ধরতে না পারে, আমি রামপুরে ব্রিজের উপর থেকে পুলিশের মধ্য থেকে যাচ্ছি ব্র্যাকের সামনে, এবং সেই ব্র্যাকের সামনে সবাই স্ক্যাটার্ড হয়ে এলোমেলোভাবে আছে, কেউ 10 জন 20 জন করে। তখন আমার মনে হলো যে মিছিল না দিয়ে সংঘবদ্ধ করতে না পারলে টিকবে না। কারণ তখন দেখলাম রামপুরা ব্রিজের উপরেও পুলিশ, এবং হাতিরঝিল থেকে ঢোকার রাস্তাটাও পুলিশ, চতুর্দিক থেকে। আর এর মধ্যে রামপুরা ব্রিজের পাশে যে কলেজটা আছে, এই কলেজের মেয়ে ছেলেরা আছে। তখন আমার মনে আছে যে আমি মিছিল শুরু করলাম পুলিশের সামনে, এবং ওইখানেই একটা পাশের বাড়ি, সে আমার ছোট ভাই ঢাকা ইউনিভার্সিটির, ও তখন লাইভ করছিল, এটা আমি জানতাম না। তো লাইভের মধ্যে দেখে যে ওখানে আমি স্লোগান দিচ্ছি, এরপরেও দ্রুত আমাকে ফোন দিয়ে বলে, ভাই আমি তো বাসা উল্টো পাশে, আপনি বাসায় আসবেন কিনা? আমি বললাম না, বাসায় আসবো না, তুমি বরং এখানে আসো। এরপরে ও এসে আমাদের সাথে আন্দোলনে যোগ দেয়। এরপর থেকে আমি রামপুরা কেন্দ্রিক যে আন্দোলনটা শুরু থেকে শেষ পর্যন্ত এইখানে সামনের সারিতে ছিলাম। এবং আপনাকে আজকে স্পষ্ট করে মনে করিয়ে দেই যে এটা অনেকেই জানে, যে সম্ভবত পুরো ঢাকায় যেদিন কারফিউ জারি হয়েছিল, সেই কারফিউটা সর্বপ্রথম রামপুরা আমার নেতৃত্বে আমরা ওয়াবদা রোডে ভেঙেছিলাম। এর কারণ হলো, কারফিউর দিন সকালে
আমাদের রামপুরের ওয়াবদা রোড মুখে একজন বেকারি শ্রমিককে 10টা 11টার দিকে কোনো কারণে সরাসরি গুলি করে হত্যা করা হয়। পুলিশ গুলি করে হত্যা করে, একদম মাথায় গুলি করে, এবং রামপুর ওয়াবদা রোডের মুখে সে পড়ে যায় এবং রক্ত, ছোপ ছোপ রক্ত। এবং আমার মনে আছে আমরা ওয়াবদা রোডে অল্প কয়েকজন ভাইয়েরা দাঁড়িয়ে সেই রক্তের উপরে দাঁড়াইয়া আমরা কারফিউ ভাঙার ডাক দিয়েছিলাম। এরপরে মানুষ আসতে শুরু করলো। এরপরে তো আপনারা জানেন কিভাবে রামপুরে রণক্ষেত্র হয়ে উঠলো। এবং আমি অত্যন্ত আমার পরিবারের প্রতিও আজকে